ক্লাস 3 তোমাদের আজকে পেজ 25-এর যে অনুশীলনীটা আছে সেই অনুশীলনীটা আমি একবার ছট করে পড়িয়ে দেব। তোমাদের অলরেডি সবার খাতায় কাজ চেক করা হয়ে গেছে, তাও যা যা ভুল আছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন আছে, পৃথিবীর কটি গতি ও কী কী? আমরা জানি পৃথিবীর দুটি গতি, একটা হচ্ছে আহ্নিক গতি, একটা হচ্ছে বার্ষিক গতি। খ নম্বর প্রশ্ন বলছে আহ্নিক গতি কাকে বলে? এই যে পৃথিবী নিজের অক্ষের ওপর 24 ঘন্টায় একবার ঘুরে আসাকে দৈনিক গতি বা আহ্নিক গতি বলে। হয়েছে। তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আহ্নিক গতিকে দৈনিক গতি বলা হয় কেন? এই প্রশ্নটার উত্তর কিন্তু অনেকেই ভুল লিখেছো। এই প্রশ্নটার উত্তরটা হবে আহ্নিক গতির ফলে দিন রাত হয়, তাই একে দৈনিক গতি বলে। উত্তরটা লিখে নেবে, আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়, তাই একে দৈনিক গতি বলে। হলো। তারপরে আহ্নিক গতির ফলে কি হয়? আহ্নিক গতির ফলে দিন রাত হয়। তারপরে বার্ষিক গতি কাকে বলে? না, বার্ষিক গতি পৃথিবী সূর্যের চারিদিকে নিজের অক্ষপথে একবার ঘুরে আসে, একে বার্ষিক গতি বলে। 1 বছর কথাটা দেবে না। তারপরে বার্ষিক গতির ফলে কি ঘটে? ঋতু পরিবর্তন ঘটে। কোন সময় কালবৈশাখীর ঝড় হয়? গ্রীষ্মকালে বিকেলের দিকে কালবৈশাখীর ঝড় হয়। কোন ঋতুতে কাশফুল ফোটে? শরৎকালে কাশফুল ফোটে। কোন ঋতুতে কোকিল ডাকে? বসন্তকালে কোকিল ডাকে। পশ্চিমবঙ্গে কখন বর্ষাকাল হয়? জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের বর্ষাকাল। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমি আর আলোচনা করছি না, এগুলো কিন্তু অলরেডি আলোচনা করা আমার হয়ে গেছে। এবার চলে আসছি শূন্যস্থানে। শূন্যস্থানের প্রথমটায় আছে আহ্নিক গতির ফলে ড্যাশ ও ড্যাশ হয়। কি হয়? দিন ও রাত হয়। হলো। তারপরে আবহাওয়া পরিবর্তনের আবহাওয়া পরিবর্তনের ঘটনাকে বলে ঋতু পরিবর্তন। তাহলে কি বলবো? আবহাওয়া, এটা উত্তর হবে ঋতু পরিবর্তন। তারপরে শরৎকালে ড্যাশ ফুল ফোটে, কাশ ফুল ফোটে। বৈশাখ মাসে ড্যাশ ঝড় হয়, কালবৈশাখীর ঝড় হয়। পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সেখানে দিন হয়। সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরে আসতে সময় লাগে 365 দিন। এটা কিন্তু অনেকেই 24 ঘন্টা লিখেছে। সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে 365 দিন সময় লাগে। তারপরে বাংলায় আষাঢ় ও শ্রাবণ মাস বর্ষাকাল। এখানে কিন্তু বাংলায় বলেছে, তাহলে কিন্তু এই জুন আর সেপ্টেম্বরের যেটা দেওয়া আছে সেটা কিন্তু দিলে চলবে না। আহ্নিক গতিকে দৈনিক গতিও বলে। তাহলে প্রথমটা হলো দিন রাত, দ্বিতীয়টা ঋতু পরিবর্তন, গটা কাশফুল, ঘ কালবৈশাখী, দিন, চ 365, ছ আষাঢ় শ্রাবণ, আর বর্গের জ দৈনিক। হলো। এই হয়ে গেল। এরপরে চলে আসছি আমি স্থলভাগ ও জলভাগের চ্যাপ্টারটায় চলে আসছি। স্থলভাগ ও জলভাগের চ্যাপ্টারটা আমরা একটুখানি কিন্তু অলরেডি জানি। কি জানি না? যখন আগে পৃথিবী ছিল একদম আগুনের গোলা, পৃথিবী ধীরে ধীরে তাপ বিকিরণ করলো, মানে তাপ ছাড়তে লাগলো। এবার সেই তাপ ছাড়ার সময় যে অংশটা উঁচু হয়ে উঠে গেল সেটা হলো স্থলভাগ, আর যেটা নিচু হয়ে রয়ে গেল তার মধ্যে বৃষ্টির জল জমে হয়ে গেল কি না জলভাগ। তাহলে এই জায়গাটা পড়ি। পৃথিবী সৃষ্টির একেবারে প্রথম দিকে পৃথিবী ছিল উত্তপ্ত গলিত। এরপর ধীরে ধীরে তাপ কমতে কমতে পৃথিবীর ঠান্ডা জমাট হয়ে উঁচু স্থানগুলি তৈরি হলো পাহাড়, পর্বত, মালভূমি ও অপেক্ষাকৃত নিচু স্থানগুলি সমভূমিতে পরিণত হলো। আর নিচু বড় গভীর খাদ গর্তগুলি বৃষ্টির জল ভরাট হয়ে সাগর, মহাসাগর তৈরি হলো। এইভাবে তৈরি হলো স্থলভাগ ও জলভাগ। তাই এখনও জলের মধ্যে অনেক পাহাড়, পর্বত, মালভূমি ডুবে আছে। এদের উঁচু অংশ বা মাথাটি হলো দ্বীপ। তাহলে দ্বীপ কাকে বলে যদি বলে, তাহলে লিখবে চারিদিকে জল দ্বারা বেষ্টিত, মাঝে চারিদিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগটিকেই দ্বীপ বলে। কি বলবে? চারিদিকে জলভাগ দ্বারা বেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে। আবার বলছি, চারিদিকে
জলভাগ দ্বারা বেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে। হলো, এরপর চলে আসছি। তবে সমগ্র পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এটা বোঝাবার আশা করি কিছু নেই। এই হিসেব সঠিকভাবে বলতে গেলে মোট আয়তনের 70 ভাগ জল আর 30 ভাগ স্থল। এই যে বিশাল জলরাশি আছে তাকে 5 ভাগে ভাগ করা যায়। এগুলো হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু বা উত্তর মহাসাগর, কুমেরু বা দক্ষিণ মহাসাগর। এছাড়াও আছে সাগর, উপসাগর, প্রণালী, উপনদী, নদী, শাখা নদী, মোহনা, হ্রদ, খাল ইত্যাদি। হলো, আরে জলভাগের মেন মহাসাগরগুলো কি কি সেগুলোর নাম আমরা খুব ভালো করে পড়ব। এরপর চলে আসছি, বলছে সাগর কাকে বলে। মহাসাগরের থেকে ছোট জলভাগকে বলছে সাগর। উদাহরণ আরব সাগর, বঙ্গোপসাগর, অনেক কিছু উদাহরণ তোমরা দিতে পারো। বলছে মহাসাগর হলো সব থেকে বড় জলভাগ, এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় জলভাগ হলো মহাসাগর। আর তারপরেই তার চেয়ে ছোট আয়তনের যে জলভাগটা রয়েছে তাকে বলছে সাগর। হলো, এরপর চলে আসছে উপসাগর। যে সাগরের 3 দিক স্থলভাগ থাকে তাকে উপসাগর বলে, যেমন বঙ্গোপসাগর। উপসাগর কাকে বলছে না, যে জলভাগের 3 দিকে স্থলভাগ আছে, মানে ওপর নিচ, মানে 4 দিকের মধ্যে 3টে দিক স্থলভাগ রয়েছে, তাকে বলছে যে উপসাগর। যেমন কি হলো বঙ্গোপসাগরে। প্রণালী কাকে বলছে, যে সরু জলভাগ 2টি সাগর বা মহাসাগরকে যুক্ত করে তাকে প্রণালী বলে। ধরো একটা, ধরে নাও ছোট করে বলতে গেলে একটা ছোট নর্দমা যখন বড় নর্দমাতে যাচ্ছে সেইটাই হলো প্রণালী। এই ছোট নর্দমাটাই হলো প্রণালী। তাই জন্য কি বলছে না, 2টি জলভাগ, মানে এক পাশে একটা জলভাগ আছে, অন্য পাশে আর একটা জলভাগ। এবার 2টি জলভাগ যেখান দিয়ে যুক্ত হয়ে যাচ্ছে সেই যুক্ত হওয়ার জায়গাটাকেই বলছে কি না আমাদের, এই যে এখানে আমি তোমাদের ছবি দেখাই, এই যে এখানে একটা জলভাগ, এখানে একটা জলভাগ, আর এই জলভাগের মাঝখানে যে জলভাগটা রয়েছে যেটা এই দুটোর সাথে জল মিশিয়ে দিচ্ছে সেটাকেই বলছে প্রণালী। হলো, এখানে যেমন কি বলছে, যেমন পক প্রণালী এটি মান্নান উপসাগর ও বঙ্গোপসাগরের সাথে ভারত সাগরকে যোগ করেছে। তাহলে এটা কিন্তু ভালো করে পড়বে কে কার সাথে যোগ করেছে। এরপর চলে আসছে নদী। যে জলধারা পাহাড় বা পর্বত বা কোনো উঁচু ভূমি থেকে উৎপন্ন হয়ে ধীরে ধীরে সমতলে পড়ে, কোনো সাগর, হ্রদে বা উপসাগরে পড়ে তাকে বলে নদী। যেমন গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। নদী বলতে কোনো একটা বড় জায়গা থেকে বা পাহাড় বা পর্বত থেকে যখন নদী বেরোচ্ছে, এই যে নদীর ছবিটা দেখায়, ধরে নাও এই পাহাড় বা পর্বতের মাথা থেকে তার বরফ গলা জল গলে গলে নদীর জল তৈরি হচ্ছে এবং সেইটা চারিদিকে বয়ে যাওয়ার পর সর্বশেষ 9 হ্রদ, 9 উপসাগর, 9 সাগরে গিয়ে পড়ছে, তাকেই বলছে নদী। এখান থেকে গঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটা কিন্তু ভালো করে পড়ছো। এরপর আসছে উপনদী। ছোট কোনো নদী যদি বড় কোনো নদীতে গিয়ে মেশে তাকে উপনদী বলে, যেমন গঙ্গা, যমুনা গঙ্গার একটি উপনদী। এই যে ধরে নাও এটা একটা বড় নদী, সেই বড় নদীটা সাথে যদি এখান থেকে একটা অন্য নদী এসে মিলে যায়, এটা একটা ছোট নদী আর এটা হচ্ছে একটা বড় নদী, এই বড় নদীটা নিজের পথ দিয়ে চলছে, ছোট নদীটা এসে তার সাথে মিশে গেল, তখন এই ছোট নদীটাকে বলবে উপনদী। হলো, তারপর হচ্ছে শাখা নদী। শাখা নদী কি বলছে, যে নদী অন্য কোনো একটি নদী থেকে বেরিয়ে কোনো জলাধারে পড়ে তাকে শাখা নদী বলে, যেমন গঙ্গা, শাখা নদী, পদ্মা ও ভাগীরথী। এবার ব্যাপারটা হলো, ধরো এই বড় নদীটা যাচ্ছে, সেখান থেকে একটা অংশ হঠাৎ করে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে সে তার পথ দিয়ে বয়ে বয়ে গিয়ে আবার অন্য একটা জলাশয় গিয়ে পড়ছে, সেই নদীটা, যে ছোট নদীটা বড় নদীটা থেকে বেরোলো, সেই ছোট্ট নদীটাকে বলছে শাখা নদী। হলো, এরপর আসছে মোহনা। নদী যেখানে অন্য কোনো বড় নদী বা সাগরে মিলিত হয় সেই মিলনস্থলকে বা সেই জায়গাটাকে মোহনা বলে। মানে ধরো এই নদী আর এই সাগর, নদী সাগরে গিয়ে মেলার
মুখে যে জায়গাটা পড়ছে সেই জায়গাটাকে কিন্তু মোহনা বলছে। যদি এইভাবে জায়গাটার কথা উল্লেখ না করো তাহলে মোহনা চাইলে মোহনার উত্তর কিন্তু কাটা হয়ে যাবে। যে জায়গাটার উল্লেখ কিন্তু করতেই হবে। আচ্ছা, আজকে এই অবধি রাখলাম।